বুড়া ভাম এই কথা বললেই হইল যাইয়া আমার চোখের উপরে এসে খুশি নাই আর একটা থাপ্পর মারে আমার এই কান পাচায়। বিভিন্ন সময় গাড়িতে হয়ে যায় সে অনৈতিক কার্যকলাপ করে। আমি দাঁড়িয়ে রাখা মানুষ, আমি সাদাসিধে আমি নামাজ কালাম পড়ি, এটা তার অত ভালো লাগে না এবং সে গানম্যানের সাথে তার হলে যায় ওতপ্রোতভাবে সে জড়িত। স্যারের বাসা থেকে 8টা 10-এ রওনা করি, এখানে আইসা 8:30-9টার দিকে জজকোর্টে আমি পৌঁছে গাড়ি পার্কিং করে গাড়ির ভিতরে বসে থাকলে তার পিয়ন, আমাদের কোর্টের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কোর্টের পিয়ন, ওর নাম হলো দীপক, ও আমাকে ফোন করে যে আপনাকে স্যারে ডাকছে, লক বই নিয়ে আপনারা ডাকছে। আমি গেছি, যাইয়া আমার নিয়ে গেছে স্যারের খাসকান্দা। বিচারকের নাম হল সোহেল রানা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 ঢাকা। ওনার কাছে যাই, উনি গেলে পরে লক বইটা খোলার পরে দেখায় আমাকে যে এখানে 7টা লেখছো কেন। আমি বললাম যে স্যার, কোর্টে তো আপনি 8:30টায় আসেন, আমি 7টায় যেয়ে গাড়ি পরিষ্কার করি এবং হলে যে 8টা 10 এর ভিতরে আপনি গাড়িতে চলেন, আপনার আমি কোর্টে নিয়ে আসি। আমি যদি 7টায় না আসি তাহলে তো আমি গাড়ি পরিষ্কার করতে পারি না। কোর্টটাই কয় কি শুয়ারের বাচ্চা, বুড়া ভাম এই কথা বললেই হইল যাইয়া আমার চোখের উপরে এসে খুশি নাই আর একটা থাপ্পর মারে আমার এই কান পাচায়। এর ভিতরেই হইল যাইয়া এই দীপু যে পিয়ন, সে আমার হাতটা ধরে আমাকে টানিয়ে এর যাইয়া ওই থেকে স্থানীয় রুম থেকে আমার বাইরে বাদ করে দেয়। তারপর আমার হলে যাইয়া চোখ ছাড়িতে ফুলে ওঠার পরে আমি এখানে আসি। আমার এক ড্রাইভার ভাই, ওনার নাম হইল যাইয়া জিমন, ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ন্যাশনাল হসপিটালে নিয়ে যায়। তারা পরীক্ষা করে এবং বলছে যে এটা ফ্র্যাকচার হয়েছে, এটাতে থাকুক, কালকে আবার আসতে হবে, ভর্তিও লাগতে পারে, আরো বড় ধরনের ডাক্তারও দেখাইতে হতে পারে, আপনি এভাবে থাকেন এখানে। কারণ হলো গত 25 সালের ডিসেম্বর মাসে উনি 180 লিটার সরকার আমাদের তেল বরাদ্দ দেয়। তাই ওই মাসে সেও বাড়িতে গেছে, আমিও বাড়ি গেছি, একদিনও গাড়ি চলে নাই। সে ওই মাসে 170 লিটার তেল উনি এজির মাধ্যমে ওখান থেকে যে টাকাটা আসে 122 টাকা দামে, এই টাকাটা উনি নেওয়ার পরে আমি ফেব্রুয়ারিতে বলি যে স্যার লক লিখতে হবে তো, তাহলে আমি এটা কীভাবে কী করবো। তাই বলে যে হটে যাইয়া আমি পরে জানাবো। তো আমি বললাম যে স্যার, আমি তো লিখতে পারতেছি না, মার্চ হয়ে গেছে কি, আপনি আমি পরে জানাবো। এই ফেব্রুয়ারি গেছে, ফেব্রুয়ারিতে বলে যে তুমি লেখো। এই লেখার পরে আমি লিখছি, লেখার পরে এখন আমি ওভারটাইম, আমি যখন লক লিখছি তেল দেখাইছি তখন ওভারটাইম হয়েছে। তখন আমি যখন দেখাইতে গেলে হলে যে সে আমাকে হলে যে অকথ্যবেলায় বাসায় গালিগালাজ করে এবং বলে যে তোর চাকরি আমি খাইয়ে ফেলানো, হ্যাঁ। এবং সে হলে যে বিভিন্নভাবে আমাকে আরও আমাদের দুইবার সে আমার শারীরিক নির্যাতন করছে। আমি মান সম্মানের ভয়ে আমি কারো কাছে বলি নাই। সে একবার তার গানম্যান দিয়ে আমাকে মারাইছে, হ্যাঁ, গানম্যান আমাকে মারছে। আমি তার কাছে বিচার দিব তো ভালো কথা, সে উল্টে বিলে আরো বলে যে কোনো যদি কথা বলো তাহলে হলে যায় আমি তোর চাকরি খাইলাম, তোর হাইকোর্টে দৌড়াইতে তোর জুতা শেষ। আমি কইছি স্যার, আমার ওভারটাইমও লাগবে না, আর কিছু লাগবে না স্যার, আমি ওভারটাইম নেব না। আমি আজকে এই প্রায় 6-7 মাস ধরে ফেব্রুয়ারি পর্যন্ত আমি ওভারটাইম নিয়েছি, এরপর আর আমার ওভারটাইম সে দেয় নাই এবং আমি নেই নাই। সে বিভিন্ন সময় সবসময় আমাকে মানসিক এবং শারীরিক চাপের উপরে রাখে। গাড়ি ময়লা, তাই এইটা করো নাই, তাই ওইটা করো নাই, হ্যাঁ, এইভাবে সে আমাকে সবসময় টেনশন, সবচেয়ে মানসিক টেনশন হলো বড় টেনশন। সে আমি মানসিকভাবে আমি ঢাকা মেডিকেল হসপিটালে আমি ভর্তি ছিলাম। আমার ফিস্টুলা হয়েছিল, হ্যাঁ, সেখানে আমি আমার কাগজপত্র আমি সব আনিয়ে দিছি, মেডিকেল সার্টিফিকেট, সেগুলো সে আমাকে মেডিকেল ছুটি না দিয়া সে আমাকে আমার অর্জিত ছুটি সে কাটছে এবং সেখানে সার্ভিস বইতে সে নোট দিচ্ছে। সে বিভিন্ন সময় গাড়িতে সে অনৈতিক কার্যকলাপ করে। আমি দাঁড়িয়ে রাখা মানুষ, আমি সাদাসিধে আমি নামাজ কালাম পড়ি, এটা তার অত ভালো লাগে না এবং সে গানম্যানের সাথে তার ওতপ্রোতভাবে সে জড়িত। সে যে কোনো সময় আমাকে রাইখা সে গানম্যান গাড়ি চালাইতে পারে, সেই গাড়ি নিয়ে আসে বিভিন্ন দিকে যায়, কোথায় যায় আমি তো আর জানি না।